Hello everyone, this is Mehdi Hassan from North South University. I'm working here as a lecturer in the Department of English and Modern Languages. So this is our first YouTube channel and we would like to discuss basic English grammar problems, okay? So today I've decided to talk about if, the use of if. So I've decided to work on the right form of verbs. I guess অনেকের এখানে problem থাকে. So let's start with the use of if. Fine. So আমি আগেই লিখে রেখেছি চারটা স্ট্রাকচার যেটা if এর ক্ষেত্রে আমরা প্রচুর ইউজ করি। সো ফার্স্টে স্ট্রাকচারটা হচ্ছে এটাকে আমরা বলি জিরো কন্ডিশন, অর্থাৎ এখানে কোনো কন্ডিশন ওরকম নাই বলে মনে হয় বাট আসলে আছে। কি সেটা? ফার্স্টেরটা হচ্ছে if প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। সো if এর পরে যদি প্রেজেন্ট টেন্সের কোনো অংশ থাকে বাকি অংশটাতেও প্রেজেন্ট টেন্স থাকবে। এটাকে বলা হয় জিরো কন্ডিশন এবং এটা খুব বেশি কাজে লাগে স্পেশালি ইন টার্মস অফ সায়েন্টিফিক যে রেজাল্টগুলোতে থাকে বা ফ্যাক্টগুলো যেখানে থাকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ইফ ইউ হিট আইস ইট মেল্টস। ওকে, এটা জিরো কন্ডিশনের একটা এক্সাম্পল হতে পারে। ইট মিনস তুমি যদি আইসটাকে হিট করো এটা ডেফিনেটলি মেল্ট করবে, বাট আমরা বাংলায় বলি করবে, বাট ইংলিশে ইউ ক্যানট সে ইট উইল মেল্ট। ইংলিশে তোমাকে বলতে হবে ইট মেল্টস। সো এটা হচ্ছে জিরো কন্ডিশনের একটা এক্সাম্পল। সো ইফের পরের অংশটা হচ্ছে খেয়াল করো প্রেজেন্ট টেন্স, আর বাকি অংশটা দেখো এটাও আর একটা প্রেজেন্ট টেন্স। সো কোন প্রেজেন্ট টেন্স ইউজ হবে এখানে? এখানে ইউজ করবো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সো সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট যেটাকে আমরা বলি। সাবজেক্ট থাকবে অ্যাজ ইউজুয়াল, ভার্বটা থাকবে, দেন অবজেক্ট, বাকি অংশে সাবজেক্টটা থাকবে অ্যান্ড দেন ভার্ব থাকবে এবং ভার্বের প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করব। ওকে, সো ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস অ্যানাদার প্রেজেন্ট টেন্স। আর এটা ইউজ হবে শুধুমাত্র সায়েন্টিফিক যে সমস্ত রেজাল্টস থাকে বা ফ্যাক্ট থাকে সেটার ক্ষেত্রে। এবার হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে যদি আমি ইফের পরে কোনো প্রেজেন্ট টেন্স ইউজ করি বাকিটাতে ইউজ করতে হবে, বাকি অংশে আমাকে ইউজ করতে হবে ফিউচার টেন্স। ওকে, সো এটাকে আমরা দুটো করে অংশে ভাগ করতে পারি। এটা প্রথম অংশ ইফের পরে আমরা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এটা ধরলাম কোনো অংশই না ইফ। ওকে, সো এখানে দেখা যাক আমাদের প্রথম অংশে কি হচ্ছে। এই অংশটাকে অবশ্যই আমরা ক্লজ বলি, বাট টু কিপ মাই লেকচার ভেরি সিম্পল আই এম ট্রাইং টু অ্যাভয়েড দোজ টার্মস। ওকে, সো এখানে এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে তৃতীয় অংশ। তো প্রথম অংশে আমরা সেকেন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে দেখি ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে বাকিটাই কি হবে? ফিউচার। এটা হচ্ছে আমাদের ইউজুয়ালি আমরা এই ধরনের স্ট্রাকচার খুব ইউজ করি আমাদের ডেইলি লাইফে। ওকে, সো সেকেন্ড স্ট্রাকচারের জন্য একটা এক্সাম্পল ধরা যাক, একটু টিপিক্যাল বাট এইটা আমরা বোধহয় স্পেশালি তোমাদের টিচার আই গেস প্রচুর ইউজ করে, তোমাদেরকে বলে ইউজুয়ালি। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড you will shine in life, or you will shine, just আমি shine লিখে দিচ্ছি। so if you work hard you will shine. so if এর পরের অংশটাতে আছে প্রেজেন্ট টেন্স, বাকিটাই আছে ফিউচার টেন্স, আর এই প্রেজেন্ট টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট আর বাকিটা হচ্ছে ফিউচার সিম্পল। ওকে, সো এখানে if এর পরে যদি আমি প্রেজেন্ট টেন্স বসাই বাকিটাই হচ্ছে ফিউচার। স্ট্রাকচারটা খেয়াল করো, প্রেজেন্ট টেন্সে অ্যাজ ইউজুয়াল এখানে সাবজেক্ট বসছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ওয়ার্ক, তারপরে যেটা আছে এখানে এই অংশে হচ্ছে ফিউচার অর্থাৎ সাবজেক্ট বসছে, তারপরে ফিউচার টেন্সে আমরা জানি ইউজুয়ালি আমাকে শ্যাল বা উইল বসাতে হয়। শ্যালের ব্যবহার এখন একেবারে কমে যাচ্ছে, মনে হয় মানুষ একদিন ভুলেই যাবে। সো এই জন্য আই হ্যাভ ডিসাইডেড ওকে সো লেটস ইউজ উইল এখানে, বাট এখানে উইলই হবে। তারপরে হচ্ছে ভার্ব যেটা এখানে হচ্ছে শাইন এখানে ইউজ হলো। সো ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকলে বাকিটাই কি হচ্ছে? ফিউচার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রাকচারটা। ওকে, সো এই স্ট্রাকচারটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। এটা ছিল জিরো কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ওকে, সো আমরা একটু র্যাপ আপ করি। ফার্স্ট কন্ডিশনে কি ছিল? সরি, জিরো কন্ডিশনে কি ছিল? জিরো কন্ডিশনে ইফ প্লাস প্রেজেন্ট, এবং এইটা ইউজ হয় শুধুমাত্র সায়েন্টিফিক ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করি প্রচুর পরিমাণে, যেখানে আমরা জানি রেজাল্টটা কি আসবে। সো ইফ প্লাস প্রেজেন্ট। সো এখানে একটা এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল ইফ ইউ হিট আইস ইট মেল্টস। সো ইট উইল মেল্ট কি ইউজ করা যাবে? না করাটা ভালো।
আর এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যেটা আমাদের সেকেন্ড স্ট্রাকচার, সেটা হচ্ছে ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, বাকিটা আমরা ইউজ করব ফিউচার। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন। সো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে ফিউচার টেন্স। এবং কোন টেন্স? এটা হচ্ছে সিম্পল টেন্স। চলে আসি আমরা থার্ড স্ট্রাকচার, এটা হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট সিম্পল থাকে, বাকিটা আমরা ইউজ করব পাস্ট কন্ডিশনাল। ওকে, তোমরা হয়তো এই জায়গাটা দেখে একটু ভয় পাচ্ছ যে এটা কীরকম। আচ্ছা, এটা স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, তারপর আমি আবারও তোমাদেরকে ভালোভাবে বুঝাবো। তো থার্ড স্ট্রাকচারটা বলছে ইফ এর পরে যদি পাস্ট সিম্পল থাকে, পাস্ট সিম্পল লাইক প্রেজেন্ট সিম্পল গুলোর মতোই, কিন্তু এখানে ভার্বটা ইউজ করতে হবে পাস্ট ফর্ম। ওকে, সো এই স্ট্রাকচারটাকে আরেকটা নাম আছে আমরা জানি, হয়তো না জানি, তাহলে দেখি কি সেটা। সেটা হচ্ছে যে আনরিয়েল পাস্ট বলা হয় এটাকে, অথবা বলা হয় ইমাজিনারি ফিউচার। ইমাজিনারি ফিউচার। ওকে, সো এটা এমন ক্ষেত্রে ইউজ হয় যেখানে পাস্টে এই ঘটনাটা ঘটেইনি, অথবা ইমাজিনারি ফিউচার মানে কাল্পনিক ভবিষ্যৎ, তুমি ফিউচারে হবে এমন একটা কিছু কল্পনা করতে পারো, তখন এই স্ট্রাকচারটা ইউজ করা যায়। যেমন আমি বললাম যে আমি যদি একটা গরু হতাম তাহলে আমি ঘাস খেতাম। এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য আমি বলছি যে আনরিয়েল পাস্ট ফর এক্সাম্পল। সো এই ধরনের এক্সাম্পলগুলো এখানে আমরা ইউজ করতে পারি এই স্ট্রাকচার ব্যবহার করে। ওকে, সো স্ট্রাকচারটা একটু আমি ভালো মতো বোঝানোর চেষ্টা করি, দেন আমরা এটার এক্সাম্পলটা দেখব। ইফের পরে যদি আমরা পাস্ট সিম্পল ইউজ করি, সেখানে সাবজেক্টের পরে তোমাকে ইউজ করতে হবে, যদি তুমি হওয়া অর্থে বোঝাতে চাও, হওয়া অর্থে তোমাকে ইউজ করতে হবে ওয়্যার। আচ্ছা, এটা একটু ক্লাসিক এক্সাম্পল। এখন দেখা যায় যে আমরা এখানে ওয়াজও ইউজ করি, বাট এটা এই রুলগুলো অনেক পুরনো। সো দেখা যাক, আমরা আগে একটা শিখে নিই, পরে বাকিগুলো শেখা যাবে। সো আমি যদি তুমি হতাম তাহলে আমি কাজটা করতাম, এরকম যদি কোনো কথা আমরা বলি, সো আমি যদি তুমি হতাম, এটা তো কখনো সম্ভব না। সো ইটস আনরিয়েল বা ইম্যাজিনারি একটা ব্যাপার। এই আনরিয়েল বা ইম্যাজিনারি ব্যাপারগুলো বোঝানোর জন্যই আমরা এই স্ট্রাকচারটা ইউজ করি এবং এটাও ইউজ করি। বা দুটো স্ট্রাকচারের মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে, সেটা আমি একটু পরে বলবো, বাট সবার আগে আমরা এখান থেকে স্টার্ট করছি। এই স্ট্রাকচারটা হচ্ছে যে আমি যদি তুমি হতাম, যে এক্সাম্পলটা আমি ইউজ করছি, যে আমি যদি তুমি হতাম তাহলে আমি কাজটা করতাম। ভালো কথা, এটা তো সম্ভব না। সো দিস ইজ আনরিয়েল বা ইম্যাজিনারি। এই জন্য আমরা এইরকম ধরনের স্ট্রাকচার ইউজ করি। এটাকে আরও বলা হয়, এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে আমরা হাইপোথেটিক্যাল কন্ডিশনগুলো আমরা এক্সপ্রেস করার জন্য ইউজ করি। ওকে, সো এখানে যদি বলি আমি যদি তুমি হতাম, আমি তো তুমি হওয়ার সম্ভব না। সো এইরকম ইমাজিনেশন করার জন্যই আমরা ইউজ করছি। সো ইফ আই ওয়ার ইউ, এরকম মিন করছি আমরা। সো সাবজেক্ট আমাকে বসাতে হবে। প্রথম অংশে কী কী যেন থাকে আমরা একটু আগে ডিসকাস করছিলাম। এটা হচ্ছে প্রথম অংশ আমাদের, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো ইফের পরে প্রথম অংশ থাকবে পাস্ট সিম্পল একটা টেন্সের একটা সেন্টেন্স। ওকে, সো ইফ আমি যদি তুমি হতাম, সাবজেক্ট, তারপরে জানি এখানে লাগবে ভার্ব, তারপরে কোনো এক্সটেনশন বা অবজেক্ট যদি থাকে, এক্ষেত্রে হচ্ছে তুমি। আমি হতাম তুমি, আমি যদি তুমি হতাম, রাইট? এই যদি এখানে আছে। সো ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। সো ইফ আই ওয়ার ইউ, হওয়া অর্থে। সো হওয়া অর্থে জানি আমরা ইংলিশে যে ভার্বটা ইউজ করি আমরা, সেটা হচ্ছে বি ভার্ব, যে আমি যদি তুমি হতাম। সো ইফ আই ওয়ার ইউ। আমি যদি ধনী হতাম, ইফ আই ওয়ার রিচ। আমি যদি গরিব হতাম, ইফ আই ওয়ার পোর। তো এরকম যখন আমরা ইউজ করি, তখন আমরা হওয়া অর্থের জন্য আমরা ওয়ার ইউজ করি, এই ধরনের হাইপোথেটিক্যাল কন্ডিশন ব্যবহার করার জন্য। এমন কন্ডিশন যেটা তুমি না, বা তুমি চিন্তা করছো, কল্পনা করছো, যদি এটা হতো তখন। তো ইফ আই ওয়ার ইউ, আই উড ডু দিস, আমি এই কাজটা করতাম বা আমি এটা করতাম। তাহলে আই করতাম, এটার জন্য দ্বিতীয় অংশে চলে আসছো তুমি। এই দুটো অংশকে সেপারেট করার জন্য মাঝখানে একটা কমা ইউজ করে যাচ্ছি আমি। যেমন তুমি এখানেও দেখো, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। দুটো অংশকে আমি সেপারেট করার জন্য মাঝখানে আমি কিন্তু একটা কমা ইউজ করে যাচ্ছি, খেয়াল করবা। সো এখানেও তাই হচ্ছে, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে আমি কাজটা করতাম। তো আমি যদি কাজটা করতাম, এটা মিন করলে হবে আই উড, খেয়াল করো, সাবজেক্ট উড বা কুড বা মাইট। তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, স্যার এখানে আপনি কেন এভাবে এটা ইউজ করেন নাই?
সাবজেক্ট প্লাস ভার্ব, জাস্ট শর্টকাটে দেখানোর জন্য, নাথিং এলস। ওকে, সো পাস্ট কন্ডিশনে যদি আমরা এটা ইউজ করি তাহলে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট, যে কোনো একটা ব্যবহার করবা তুমি যেটা ভালো লাগে, প্লাস ভার্বের রুট ফর্ম। যদি এখানে একটা থেকে আর একটা ব্যবহার একটু আলাদা, বাট ফর নাও এটা আমরা আগে শিখে নেই। তো ইফ আই ওয়ার ইউ আই উড, তারপর আমাকে ইউজ করতে হবে ভার্বের বেস ফর্ম, V1 আমি অলরেডি লিখে রেখেছি, ভার্বের বেস ফর্ম। সো আই উড ডু দিস। ওকে, আই উড ডু দিস। আমি একটু এটা মুছে দিচ্ছি এখানে, কারণ এতটুকু অংশ এখন আর কাজে লাগছে না। সো যেটা বোঝা যাচ্ছে যে ইফ আই ওয়ার ইউ আই উড ডু দিস। সো ব্যাপারটা কেমন, সাবজেক্ট আসছে এখানে উড বা কুড বা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম যেটা আমি এখানে বোঝাতে পারছি, তারপর এখানে অবজেক্ট যদি থাকে। সো এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, আর দুটো অংশকে মাঝখানে আমি সেপারেট করছি একটা কমা দিয়ে। এরকম হলে তোমাকে কমা ইউজ করতে হবে দুটো অংশের মাঝখানে। সো এই আমি যদি তুমি হতাম তাহলে এই কাজটা করতাম। সো ইফ আই ওয়ার ইউ আই উড ডু দিস। এখানে হওয়া অর্থে বোঝানো হয়েছে। সো বি ভার্বের জন্য মোটামুটিভাবে আমরা ইউজ করতে পারি ওয়্যার। তুমি বলতে পারো স্যার আপনি আই এর পরে ওয়্যার কেন ইউজ করছেন? স্যার ওয়াজ ইউজ করা যায়, কোনো সমস্যা নাই, তো আপনি ওয়্যার কেন ইউজ করছেন? একটু ক্লাসিক যেটা প্রথমেই বললাম এক্সাম্পলটা, ওয়্যার এই সেন্সে যে তুমি বলতে পারো স্যার আই এর পরে তো কখনো ওয়্যার হয় না, আপনি এখানে কেন ওয়্যার ইউজ করছেন? বিকজ এটা আনরিয়াল, এটা রিয়েল না, এটা ইমাজিনারি। সো এটার স্ট্রাকচারও এটা হয়তো বোঝানো হবে, এই জন্যই হয়তো এমন কোনো একটা স্ট্রাকচার। ওকে, সো সাবজেক্টের পরে এখানে দেখো বি ভার্বের জন্য ওয়্যার বসছে, তারপরে অবজেক্ট যদি থাকে এখানে কমা বাকিটা। এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে 3 নম্বর স্ট্রাকচার আমাদের আজকে। তো 3 নম্বর স্ট্রাকচারে ফার্স্ট এক্সাম্পল আমি দিচ্ছি হওয়া অর্থে, সেটা হচ্ছে আমরা কাকে ইউজ করছি এই অংশের জন্য ভার্ব হিসাবে ওয়্যার। আমি ভার্বটাকে আলাদা করে ফোকাস করছি এখানে, এই জন্য আমি আলাদা করে ভার্বটা এখানে দেখাচ্ছি। আর এই স্ট্রাকচারটা একটু শর্টকাটে দেখানোর জন্য, যাতে করে ইউ ক্যান কিপ দিস থিংস ইন ইউর মাইন্ড ভেরি ইজিলি, এই জন্য অ্যান্ড ইউ ক্যান কিপ দ্যাট ফর এভার if it's possible. See, if it's possible. So if I were you I would do this. এরপর একটা এক্সাম্পল দেখি, আমার যদি টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম। ফর এক্সাম্পল আমার টাকা নাই, আসলেই নাই, তো আমার যদি টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম। তো এটার এক্সাম্পল আমরা কিভাবে দেখি, ইফ যদি থাকতো, নাই, সো যদি থাকতো, যদি, তো ইফ আই হ্যাড থাকতো, আছে অর্থে হলে আমাকে এখানে হ্যাড বসাতে হবে। আছে অর্থের জন্য আমি ওয়্যার বসাতে পারবো না। তো ইফ আই হ্যাড মানি, তুমি কি এখানে বলতে পারবা ইফ আই ওয়্যার মানি? তাহলে মিন করে আমি যদি টাকা হতাম। হ্যাঁ বলা যায়, কিন্তু তখন তুমি অন্য কিছু করতে হয়তো। সো ইফ আই হ্যাড মানি, তাহলে আমি একটা গাড়ি কিনতাম ফর এক্সাম্পল। তাহলে ইফ আই হ্যাড মানি আই উড বা আই কুড বা আই মাইট, যে কোনো একটা বসবে, আই কুড বাই আ কার। ঠিক আছে, সো এটা হচ্ছে আবারও সেই প্রথম অংশ, এটা হচ্ছে আবারও দ্বিতীয় অংশ। প্রথম অংশের স্ট্রাকচার সেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাকি অংশ সাবজেক্ট। তো আমরা যেটা বলছিলাম যে হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি হবে, যদি আছে অর্থে বোঝায় সেক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাড। আছে অর্থে বোঝালে আমাদের ইউজ করতে হবে হ্যাড। যেমন আমার যদি টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম, তাহলে কি হবে, ইফ আই হ্যাড মানি, যদি থাকতো, সো হ্যাড মানি, আমি কিনতাম, তাহলে সাবজেক্ট দেন উড বা কুড বা মাইট, তারপর আমি ভার্বটা বসাচ্ছি বেস ফর্ম, তারপর অবজেক্ট। সো আই উড বা আই কুড বা আই মাইট বাই আ কার। এবার বাকিটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে যদি করা অর্থে বোঝায় কোনো ডু ভার্ব ইউজ করতেই হয়, যে কোনো ডু ভার্ব, সেক্ষেত্রে তোমাকে সেই ভার্বগুলোর পাস্ট ফর্ম ইউজ করতে হবে, বিকজ এটা হচ্ছে পাস্ট সিম্পল। সেই ভার্বগুলোকে ইউজ করতে হবে পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। এই জন্য আমি এখানে V2 লিখে রেখেছি তোমাদের সহজে বোঝার জন্য। যেমন আমি যদি তোমাকে দেখতাম তাহলে আমি তোমার সাথে কথা বলতাম, তাহলে এটা যদি আমি লিখি এক্সাম্পল, তাহলে কি দাঁড়াচ্ছে, ইফ, তাহলে প্রথম অংশ শুরু করি সাবজেক্ট ভার্ব দেন বাকি যেটা আছে। যদি দেখতাম, তো দেখা হচ্ছে এখানে সে ডু ভার্ব, আমাকে ইউজ করতে হবে সেই ভার্বটার পাস্ট ফর্ম। সো সি, দেখা হচ্ছে সি, সো সি এর পাস্ট ফর্ম কি হচ্ছে স। সো ইফ আই স ইউ, তাহলে আমি তোমার সাথে কথা বলতাম,
ব্যাপারটা এমন যে তুমি একটা পার্টিতে গিয়েছো, তোমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার কথা ছিল, বিকজ তুমি এবং সে প্রবলি বোথ অফ ইউ ওয়ার দ্য পার্টি দ্য সেম টাইম, বাট ইউ গাইজ কুডন্ট মিট, এরকম একটা ব্যাপার। অ্যান্ড নেক্সট ডে হয়তো তোমার ফ্রেন্ড বলতেছে, ওয়াই ডিডেন্ট ইউ টক টু মি, অ্যান্ড দেন তুমি বলতেছো, ইফ আই স ইউ, যদি আমি তোমাকে দেখতাম তাহলে আমি কথা বলতাম, তাহলে আই would talk to you. So I would talk to you. Okay, এই হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। সো এই তিনটা এক্সাম্পল একবার আমরা দেখি। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন, এটা ছিল, এটা জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। সো ইফের পরে যদি পাস্ট সিম্পল হয়, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বগুলোর পাস্ট ফর্ম কীরকম, হওয়া অর্থে তোমাকে ইউজ করতে হবে ওয়্যার, ওয়াজও ইউজ করা যায়, আমি কিন্তু বলেছি। আছে অর্থে হলে কাকে ইউজ করা যায়, হ্যাড। আর অন্য কোনো ফাংশনাল ডু ভার্বের ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে সেই ভার্বগুলোর পাস্ট ফর্ম। সো ইফ আই স ইউ, আই উড টক টু ইউ, ফর এক্সাম্পল। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এবার আমি চলে যাচ্ছি থার্ড কন্ডিশন। এই সেম এক্সাম্পলগুলোই আমি দিব, বাট এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ইউজ করা হবে, বিকজ এটা ইফের লাস্ট কন্ডিশন। ওকে, সো ব্যাপারটা এমন, ইফের পরে সেক্ষেত্রে পাস্ট সিম্পল না, এখন হবে পাস্ট পারফেক্ট। সো ইফের পরে যদি পাস্ট পারফেক্ট ইউজ করা যায়, বাকি ক্লজে আমাকে ইউজ করতে হবে পারফেক্ট কন্ডিশনাল। ওকে, তো সেটা কীরকম আমি শর্টকাটে লিখে দিয়েছি কিন্তু। সো হওয়া অর্থে হলে তোমাকে ইউজ করতে হবে হ্যাড বিন, হ্যাড বিন, এটা ফিক্সড করে দিচ্ছি আমি। সো হ্যাড বিন। আছে অর্থে তোমাকে ইউজ করতে হবে হ্যাড হ্যাড, আর বাকি যে কোনো ভার্বের ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে হ্যাড প্লাস সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, কেন এমন হচ্ছে, বিকজ এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে অবশ্যই অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড থাকে। সো হ্যাডটা এখানে মোটামুটি ম্যান্ডেটরি থাকবেই, আর হ্যাডের পরে কাকে ইউজ করতে হবে আমাকে, সেই ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম। হওয়া অর্থের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, আছে অর্থে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। অনেকে ভাবে স্যার দুইটা হ্যাড পরপর, কোনো সমস্যা নাই। প্রথম হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাড, আর পরের হ্যাড হচ্ছে আছে মানে হ্যাভ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম which is another had। আর 3 নম্বর ক্ষেত্রে হ্যাড প্লাস ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম। সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে এমন দাঁড়াচ্ছে যে আমি যদি তুমি হতাম, তো সেক্ষেত্রে হচ্ছে ইফ আই হ্যাড বিন ইউ, খেয়াল করবা ইফের পরে পাস্ট পারফেক্ট, হ্যাড বিন ইউ, তাহলে আমি কাজটা করতাম। তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে আই উড হ্যাভ, এখানে আমরা কাকে ইউজ করব, ডু এর জায়গায় ডান, তখন তুমি ইউজ করতে পারো দিস, আই উড হ্যাভ ডান দিস। ওকে, সেক্ষেত্রে তুমি আই উড ডু দিস বললে হবে না, আই উড হ্যাভ ডান দিস, আই উড হ্যাভ ডান, বা আই কুড হ্যাভ ডান, বা আই মাইট হ্যাভ ডান। ঠিক আছে, আর বাকি ক্ষেত্রে যখন তুমি হওয়া অর্থে ছাড়া তুমি আছে অর্থে বোঝাবা, তখন তোমাকে ইউজ করতে হবে দুটো হ্যাড। প্রথম হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সের, বাকিটা হচ্ছে আছে অর্থের পাস্ট পার্টিসিপল ফর্ম which is another had। So if I had had money, আমি তাহলে একটা গাড়ি কিনে ফেলতে পারতাম। I could have, সেক্ষেত্রে আমাকে buy এর জায়গায় ব্যবহার করতে হবে bought a car। ওকে, বাকিটা ক্ষেত্রে আমি যদি তোমাকে দেখতে পারতাম তাহলে হয়তো কথা বলতে পারতাম, বাট কোনো কারণে হয় নাই, সেটা আমরা জানি, দুঃখ হচ্ছে। সো ইফ আই হ্যাড সিন ইউ, ওকে, আই উড, তখন এখানে কি হবে, তোমরা নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে চলে আসছে অলরেডি, এখানে হবে আই উড হ্যাভ, তারপরে বলো, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো, আই উড হ্যাভ টকড টু ইউ। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেলে আমাদের এরকম একটা ব্যাপার লক্ষ্য করতে পারছি আমরা। সো এটা হচ্ছে ইফের লাস্ট কন্ডিশন। এখানে যদি ইফের ক্ষেত্রে ইফের পরে যদি হওয়া অর্থে বুঝাই, আমরা হ্যাডের পরে বসাবো বিন, আছে অর্থে হলে হ্যাডের পরে আর একটা হ্যাড, আর কোনো কিছু করা অর্থে হলে হ্যাড প্লাস ওই ভার্বটা যেটা তুমি করছো তার পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অ্যাজ ইউজুয়াল এরকম হবে, সেক্ষেত্রে সাবজেক্টটা বসবে would বা could বা might, তারপরে have বসবে, এবং এরপরে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে আমার সেই চারটা স্ট্রাকচার ইফের। সো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হবে, পরের লেসনে দেখা হবে। সো সবাই ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।